আসসালামু আলাইকুম প্রিয় এসিআই ফার্টিলাইজার সহকর্মীবৃন্দ ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলিকরাম এসিআই ট্রেনিং ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা টপিকস নিয়ে। আমি প্রিভিয়াসলি আপনাদের সামনে বলেছিলাম যে জিপসারের প্রোডাক্ট নলেজ আমরা তিনটা ভাগে বিভক্ত করছি, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। আজকে অলরেডি আমরা জানি যে আপনারা পার্ট 1 দেখে ফেলেছেন, আশা করি সেখান থেকে কিছু শিখতে পেরেছেন। আজকে আমরা জিপসারের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো পার্ট 2 তে আমাদের যে টপিকসটা আমরা রেখেছি সেটা হচ্ছে যে সাধারণ জিপসাম এবং খনিজ জিপসামের মধ্যে পার্থক্য। মার্কেটে কিন্তু জিপসারের কোনো অভাব নাই, বাট আমাদের এসিআই ফার্টিলাইজারের সাথে মার্কেটের সাধারণ জিপসামের পার্থক্য কি সেটা কিন্তু আমাদের জানতে হবে। কারণ আমরা যদি আমাদের প্রোডাক্ট নলেজ সম্পর্কে ভালো না জানতে পারি, দুটোর ভিতরে ডিফারেন্স না জানতে পারি, তাহলে কিন্তু আমরা কৃষকের কাছে বা ডিপ পিপলের কাছে কিন্তু আমরা বলতে পারবো না হোয়াই আওয়ার প্রোডাক্ট ইজ দ্য বেস্ট। তো আমরা বেশি কথা না বলে পার্ট 2 ভিডিওতে চলে যাই। এখন আসেন আমরা পার্থক্যগুলো জেনে নেই। সাধারণ জিপসামের ভিতরে আমরা কি বলি, ট্রিপল সুপার ফসফেট এবং ডাই অ্যামোনিয়াম ফসফেটের যে উপজাত দ্রব্য, সাধারণত মার্কেটে এগুলো নকল হয়, এদের যে উপজাত দ্রব্য সেটাকে প্রসেস করে কিন্তু জিপসাম বানানো হয়। এটা কিন্তু একেবারেই নকল, বা এটার যে পার্সেন্টেজ সালফার এবং ক্যালসিয়ামের পার্সেন্টেজ কিন্তু অনেক কম থাকে, সেটা আমরা জানবো। সেই সাথে আমাদের এসিআই ফার্টিলাইজারের যেটা জিপসার বা যেটা জিপসাম খনিজ জিপসাম থেকে কিন্তু আহরিত হয়েছে, যেটা ক্যালসিয়াম সালফেট দুই অণু পানি হিসেবে পরিচিত। এটা কিন্তু একেবারে খনিজ থেকে আহরিত করা হয়েছে, সেটাকে প্রসেস করা হয়েছে, দেন সেটাকে মার্কেট করা হয়েছে। সো এই পার্থক্যটা কিন্তু মার্কেটে যেখানে টিএসপি এবং ডিএপির উপজাত দ্রব্য হিসেবে জিপসাম তৈরি করা হচ্ছে, সেই আদারওয়াইজ আমাদের এসিআই ফার্টিলাইজারের জিপসাম কিন্তু করা হচ্ছে কি একেবারে খনিজ যে জিপসাম, আকরিক জিপসাম, সেটা এখান থেকে প্রসেস করে জিপসাম তৈরি করা হচ্ছে। সেই সাথে দেখেন যে সাধারণ যে জিপসাম সেখানে সালফারের পার্সেন্টেজ থেকে 16% এবং ক্যালসিয়ামের পার্সেন্ট থেকে 20%। আমরা সবাই জানি যে জিপসামে সালফার থাকে এবং ক্যালসিয়াম থাকে, বাট আমাদের খনিজ যে জিপসাম সেখানে সালফারের পার্সেন্টেজ থাকে 17 থেকে 18.5%। আমরা অতদূর যাব না, আমরা আমাদের যেটা বলছি যে 17% থাকে, কোন কোন ক্ষেত্রে আবার 18.5% থাকে, সেই সাথে ক্যালসিয়াম থাকে 23%। তাহলে দেখেন সালফার এবং ক্যালসিয়াম যেটা মূল উপাদান জিপসারের বা জিপসামের, সেটাও কিন্তু আমাদের এসিআই ফার্টিলাইজারের জিপসামে কিন্তু বেশি, জিপসারে বেশি, যেখানে সালফার আছে 17% এবং ক্যালসিয়াম আছে 23%। এখন আসেন প্রয়োগ মাত্রা বলি। প্রয়োগ মাত্রা সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে দেখেন যে মার্কেটে যে টিএসপি এবং ডিএপির যে উপজাত দ্রব্য সেখানে 60 কেজি, একরে 60 কেজি, অর্থাৎ ভলিউমটা কিন্তু অনেক লাগতেছে। যখনই প্রয়োগ মাত্রা অনেক বেড়ে যাচ্ছে সেখানে কিন্তু কস্টিং এর একটা ইস্যুস চলে আসছে, সেখানে অনেক খরচ বেশি যায়। আমাদের কৃষকরা কিন্তু বর্তমান যে সিচুয়েশন, এত কস্টিং বেয়ার করার মতো ক্যাপাবিলিটিস তা নাই। খরচ একদিকে হয়ে যাচ্ছে, সেই সাথে কিন্তু তারা নিউট্রিয়েন্ট কন্টেন্ট কম পাচ্ছে, সেটা আমরা একটু আগেই বলেছি। আদারওয়াইজ আমাদের জিপসার মাত্র একরে 15 কেজি দিতে হবে, তাহলে দেখেন অ্যাটলিস্ট 10 থেকে 15% কস্টিং কিন্তু এখানেই বেঁচে যাচ্ছে। এরপর আরেকটা যে ইস্যুস সেটা হচ্ছে যে আয়নিক অ্যাভেলেবল আয়নিক ফর্ম। মার্কেটে যে সাধারণ জিপসার অর্থাৎ টিএসপি এবং ডিএপির যে সাধারণ উপজাত দ্রব্য থেকে যে আমরা জিপসারটা পেয়ে থাকি, সেখানে কি হচ্ছে যে আমরা খুব ভালো করেই জানি যে গাছ কখন নিউট্রিয়েন্ট গ্রহণ করে থাকে। গাছ তখনই শুধুমাত্র নিউট্রিয়েন্ট গ্রহণ করে থাকে নিউট্রিয়েন্টগুলো যখন অ্যাভেলেবল আয়নিক ফর্মে আসে। যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবল আয়নিক ফর্মে না আসবে ততক্ষণ পর্যন্ত গাছ সেগুলো গ্রহণ করতে পারে না। সেটা সালফারের ক্ষেত্রে সালফেট এবং ফসফরাসের ক্ষেত্রে ফসফাইড, এই দুইটার ক্ষেত্রে ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম প্লাস 2 আয়ন, এই দুইটার ক্ষেত্রে যখন আয়নিক ফর্মে আসে শুধুমাত্র তখনই কিন্তু গাছ গ্রহণ করতে পারে। সাধারণ জিপসামে যেহেতু নানান ধরনের উপজাত দ্রব্য থাকে, সাধারণত তারা আয়নিক ফর্মে আসতে কিছুটা হলেও লেট হয়ে যাবে, অনেক সময় আয়নিক ফর্মে আসতে পারে না, যার কারণে গাছ সহজে গ্রহণ করতে পারে না। হোয়ারঅ্যাজ আমাদের এসিআর যে জিপসার আছে বা জিপসাম আছে সেটা কিন্তু আয়নিক ফর্মে দ্রুত চলে আসে, মাটির সাথে দ্রুত গ্রহণ করে উপজাত দ্রব্য হিসেবে কি হয় আয়নিক ফর্মে, অ্যাভেলেবল আয়নিক ফর্মে চলে আসে সালফেট এবং ক্যালসিয়াম 2+ আয়ন, অর্থাৎ গাছ তার গ্রহণ উপযোগী ফর্মে চলে আসে। এবং এই যে গাছ গ্রহণ উপযোগী ফর্মে চলে আসতেছে, গ্রহণ উপযোগী ফর্মে চলে আসার জন্য তাদেরকে আয়নিক ফর্মে কনভার্ট হতে হয়। যেহেতু উপজাত দ্রব্য অনেক সময় আয়নিক ফর্মে কনভার্ট হতে পারে না, যেমন আমরা কথা বলে থাকি যে ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি বলি আমরা, ক্যালসিয়াম ফসফেট যদি অতিরিক্ত পরিমাণে বা নকল বা উপজাত দ্রব্য যদি কোনো ধরনের ক্যালসিয়াম যদি আমরা আমাদের জমিতে অধিক পরিমাণে অ্যাপ্লিকেশন করে ফেলি, সেক্ষেত্রে পিএইচ এর কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে। সেই সাথে ক্যালসিয়াম ফসফাইড হয়ে ক্যালসিয়াম আয়নটা কিন্তু আর ক্যালসিয়াম থাকবে না, সেটা যৌগিক আয়নে পরিণত হবে, কমপ্লেক্স আয়নে তৈরি হবে, যার ফলে সেটা গাছ কিন্তু আর গ্রহণ করতে পারে না। এর ফলে হয় কি যে সাধারণ যে জিপসাম মার্কেটে সেটা ধীর গতিতে কাজ করে থাকে, হোয়ারঅ্যাজ আমাদের যে এসিআই ফার্টিলাইজারের জিপসার সেটা ফাস্টলি আমাদের গাছটা আয়নিক ফর্মে গ্রহণ করতে পারে। অ্যানাদার ইস্যুস হচ্ছে আর্দ্রতা বা ময়েশ্চার কন্টেন্ট ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ফর জিপসার। আর্দ্রতা
অনুমোদিত আর্দ্রতা হচ্ছে যে জিপসারের ক্ষেত্রে 13% থাকতে হবে, 13% জিপসারের অনুমোদিত আর্দ্রতা থাকতে হবে। হোয়ারাস যেখানে আমরা বাজারে যে সমস্ত আর্দ্রতা জিপসার আছে সেখানে আমরা পরীক্ষা করে দেখেছি যে 25 থেকে 30% কিন্তু সেখানে আর্দ্রতা থাকে। তার মানে কি দাঁড়াচ্ছে, যখন সেটা এক্সপোজ হয়ে যাবে মার্কেটে, বেশি দিন থাকবে না, জমাট বেঁধে যাবে, আয়নিক ফর্মে আসবে না, গাছ সেটা সলিউবল ফর্মে কিন্তু নিতে পারবে না। আদারওয়াইজ আমাদের এসিআই ফার্টিলাইজারের জিপসার কি করছে, ময়েশ্চার কন্টেন্ট অনলি 2%। তার মানে হচ্ছে যে বাতাসে যদি এক্সপোজ হয়েও যায় সেখানে কিন্তু ময়েশ্চার কন্টেন্ট কম হয়ে থাকে, জমে যাওয়ার কোনো ধরনের কোনো প্রবাবিলিটিস থাকে, কিন্তু খুবই মিনিমাল অ্যামাউন্টে। সো এই ময়েশ্চার কন্টেন্ট দিয়ে কিন্তু আপনারা বোঝা যায়, ময়েশ্চার কন্টেন্ট যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু যে সালফার এবং ক্যালসিয়ামের পার্সেন্টেজ কিন্তু ডেটোরিয়েট করে, এটা ফল করে। সো ময়েশ্চার কন্টেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেই সাথে আরেকটা ইম্পর্টেন্ট আছে যে ইস্যু, যেহেতু বাজারে সাধারণ জিপসাম এটা উপজাত দ্রব্য, আপনি যদি ডোজগুলো ঠিক মতো না করে অতিরিক্ত ব্যবহার করে ফেলেন, সালফার যদি অতিরিক্ত ব্যবহার করে ফেলেন, ক্যালসিয়াম যদি অতিরিক্ত ব্যবহার করে ফেলেন, তাহলে পিএইচ ইমব্যালেন্স হয়ে যাবে। পিএইচ ইমব্যালেন্স হয়ে যাওয়ার পরে সেটা কি হবে, আপনার যে সয়েল সেটা টক্সিক হয়ে যাবে। আদারওয়াইজ আমাদের যে খনিজ জিপসাম আছে সেখানে কিন্তু আপনি যদি হালকা ডোজ বেশিও করে ফেলেন কোনো কারণে, ডোজ অবশ্যই রিকমেন্ডেড ডোজে দিতে হবে, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। সো দিস আর দ্য ডিফারেন্সেস অফ সাধারণ জিপসাম এন্ড আমাদের এসিআই ফার্টিলাইজারের জিপসার। আশা করি এই ডিফারেন্সগুলো আপনারা ভালোভাবে জানতে পেরেছেন। এই পার্ট 3 নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।